আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার শেষ মুহূর্তের সাজেশন ও সমাধান নিয়ে। ভৌত বিজ্ঞান নিয়ে যারা স্কুল পর্যায়ে লিখিত পরীক্ষা দেবেন তাদের এই সাবজেক্টটা হচ্ছে রসায়ন। রসায়নের প্রথম অধ্যায় ভৌত রসায়ন। তো আমাদের তো সময় নেই, খুবই নিকটেই পরীক্ষা। তো তারপরেও শেষ মুহূর্তে আপনারা এই কয়েকটি প্রশ্ন দেখে নেবেন, এর মধ্যে থেকেই আপনাদের পরীক্ষাতে কমন আসবে ইনশাআল্লাহ। তো আমরা একটু প্রশ্নগুলো দেখে নিই। তো এইখানে যে টপিক নিয়ে কথা বলা হবে, পদার্থের ধর্ম, রাসায়নিক সাম্যাবস্থা, তড়িৎ রাসায়নিক কোষ, তাপ রসায়ন এবং রাসায়নিক গণনা। রাসায়নিক গণনা থেকে মূলত প্রশ্ন আসবে হচ্ছে মানে গাণিতিক সমস্যা। এগুলো আপনারা একটু নিজেরা দেখে নেবেন। তো আমি যেগুলো তত্ত্ব টাইপের প্রশ্ন আসবে সেগুলোর সমাধান করার ট্রাই করব। অধ্যায় 1 ভৌত রসায়ন পদার্থের ধর্ম নিয়ে প্রথমে পর্যালোচনায় সর্বপ্রথম যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ হয় সেটি হচ্ছে গ্যাসীয় পদার্থের সূত্রসমূহ কী কী। উত্তর: গ্যাসীয় পদার্থের সূত্রসমূহ: গ্যাস অত্যন্ত সংকোচন এবং প্রসারণশীল। তাপমাত্রা, চাপ ও পরিমাণ পরিবর্তন করলে গ্যাসের আয়তন ব্যাপকভাবে পরিবর্তিত হয়। এসব প্রভাব সহ গ্যাসের অন্যান্য বৈশিষ্ট্য ব্যাখ্যার জন্য বিজ্ঞানীগণ বিভিন্ন সময় বিভিন্ন গ্যাসের সূত্র প্রদান করেন। এদেরকে গ্যাস সূত্র বলে। কয়েকটি গ্যাস সূত্রের মধ্যে আছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো তত্ত্ব, গেল-লুসাকের চাপীয় সূত্র এবং এছাড়াও গ্যাস মিশ্রণের জন্য রয়েছে ডাল্টনের আংশিক চাপ সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র। বয়েলের সূত্রে বিবৃত ব্যাখ্যা: 1662 খ্রিস্টাব্দে রবার্ট বয়েল পরীক্ষার সাহায্যে লক্ষ্য করেন যে গ্যাসের আয়তনের উপর চাপের একটা বিপরীতমুখী প্রভাব আছে। আপনি যদি চাপ প্রয়োগ করেন গ্যাসের আয়তন কমে যাবে। এটাই হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্র মনে রাখার সহজ উপায় হচ্ছে, আপনারা কিন্তু এটা গুলিয়ে ফেলবেন যে বয়েলের সূত্র কি মানে চাপের সাথে সম্পর্কযুক্ত, চার্লসের সূত্র কি তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্কযুক্ত। এইগুলো উল্টাপাল্টা হওয়ার একটা প্রবণতা আছে। সহজ বুদ্ধি হচ্ছে বয়েল মানে নট বয়েল। বয়েল বলতে হচ্ছে হিট দেওয়া, তাপমাত্রা। আর বয়েলের সূত্রের মধ্যে নট বয়েল মানে তাপমাত্রা দেওয়া যাবে না, তাপমাত্রা স্থির থাকবে। এইটা মনে রাখতে হবে। মানে যার নাম সেই নামটা নট, মানে সেটা হওয়া চলবে না। যেমন বিবৃতি হচ্ছে স্থির তাপমাত্রা মানে নট বয়েল, নট তাপমাত্রা। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন গ্যাসটির উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। চাপের কিন্তু বিপরীত অনুপাত। যেমন আমি যদি আয়তন ভি ধরি আর চাপকে যদি পি ধরি, তাহলে ভি সমানুপাতিক 1/p। তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে কে 1/p। পিটা এখানে বড় হাতের হবে, মানে ক্যাপিটাল লেটার। আপনারা এটা ক্যাপিটাল লেটার দিয়ে নেবেন। অথবা পি ভি ইকুয়াল টু হচ্ছে কে। কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এখন যদি আমরা এটা ধরি যে একাধিক চাপ P1 P2 P3 আর আয়তনকে ধরি V1 V2 V3, তাহলে আমরা লিখতে পারি P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3 ইকুয়াল টু কে। এটি হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্রের গাণিতিক সমস্যাগুলো একটু দেখে নিন, এটা খুব ইজি। P1 V1 ইকুয়াল টু P2 V2 সূত্র বসিয়ে আমরা V2 এর মান বের করতে পারি। চার্লস বা গেল-লুসাকের সূত্র ব্যাখ্যা: এখানে চার্লস বলতে নট চাপ, মানে চার্লসের সূত্রে নট চাপ, চাপ দেওয়া যাবে না। তো এখানে স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করলে তার আয়তন হবে তাপমাত্রার সমানুপাতিক। এবং এটাকে যদি আমি একদম ক্লিয়ারলিভাবে বলি, স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস হ্রাস বা বৃদ্ধি করলে গ্যাসটির, এখানে একটি বানানের সমস্যা, গ্যাসটির আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণীত আয়তনের 1/273 আমরা জানি পরম তাপমাত্রা, অর্থাৎ আমাদের যে কেলভিন স্কেল আছে, পরম তাপমাত্রা কিন্তু আমাদের 10 কেলভিন। আর আমরা জানি যে 1 ডিগ্রি সেলসিয়াসের আগে 273 কেলভিন পর্যন্ত তাপমাত্রা নিচে নেমে যায়। এই জন্য 1/273 অংশ হ্রাস বা বৃদ্ধি পায়। ব্যাখ্যা: 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তনকে ভি নট এবং যে কোনো উষ্ণতায় টি ডিগ্রি সেলসিয়াস গ্যাসটির আয়তনকে ভিটি যদি ধরা হয়, তাহলে ভিটি ইকুয়াল টু হচ্ছে ভি নট। ভি নট মানে আগের আয়তন, আর ভিটি হচ্ছে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির পরের আয়তন। এখন ভি নট, এখন ভি নট প্লাস ভি নট, ভি নটের T/273 অংশ বৃদ্ধি পাবে। এখন এই বৃদ্ধিটা আমরা ভি নটের সাথে প্লাস করে দিব, তাহলে এই অংশটা দাঁড়ায়। এখন আমরা ভি নটটা কমন নিতে পারি। ভি নটটা কমন নিলে সেটা দাঁড়াচ্ছে আমাদের 1 + T1/273। আর ভি নট ইকুয়াল টু আমরা এটাকে লসাগু করতে পারি, এটা আসে। এবং এই যে 273 প্লাস T1 যেটা আছে, এটাকে আমরা টি বড় হাতের মানে ক্যাপিটাল T1 ধরে নিতে পারি। তাহলে আমাদের মান দাঁড়াচ্ছে V2 ইকুয়াল টু ভি নট। এখানে V2 এর ক্ষেত্রে আমাদের মান দাঁড়াচ্ছে এরকম ভি নট T2/273। তাহলে এই 1 নং সমীকরণকে যদি আমরা 2 নং সমীকরণ দ্বারা ভাগ দিয়ে দিই,
এটা 1 নং সমীকরণ, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। ভাগ দিয়ে দিলে V2 ইকুয়াল টু T1/T2, অর্থাৎ আমাদের ভি সমানুপাতিক টি আসবে। আমি একদম শেষে চলে গেলাম। ভি সমানুপাতিক টি অর্থাৎ স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক, তার পরম তাপমাত্রার সমানুপাতিক। এরপর আমরা যাই চার্লসের সূত্র সম্পর্কিত গাণিতিক সমস্যা। এরকম গাণিতিক সমস্যা আসতে পারে, তো আমাদের সূত্র প্রয়োগ করব এখানে V1/V2 ইকুয়াল টু T1/T2। অ্যাভোগাড্রোর তত্ত্ব ব্যাখ্যা: স্থির তাপমাত্রা ও চাপে সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। যেমন ভি সমানুপাতিক হচ্ছে n, প্রত্যেকটা গ্যাসেই যদি তাপমাত্রা ও চাপ সমান থাকে তাহলে অণুর সংখ্যা থাকবে সমান। আর আমরা জানি 1 মোল গ্যাসে অণুর সংখ্যা থাকে 6.023 × 10⁻23T। আর এটা হচ্ছে আমাদের এর গাণিতিক সমস্যা এবং এর সমাধান দেখে নিন। আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে এটি, যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাসের সূত্রসমূহ অর্থাৎ বয়েল, চার্লস ইত্যাদি সূত্রসমূহ মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে। গাণিতিক সমীকরণ: বয়েলের সূত্রের মধ্যে ভি সমানুপাতিক 1/p পাই যখন n এবং t স্থির, বা চার্লসের সূত্রের মধ্যে ভি সমানুপাতিক t পাই যখন n এবং p স্থির। অ্যাভোগাড্রোর সূত্রের মধ্যে ভি সমানুপাতিক n পাই যখন pt স্থির। অর্থাৎ তিনটি সূত্র একত্রে করলে আমরা পাই ভি সমানুপাতিক n/t/p। এখানে সমানুপাতিক উঠিয়ে দিয়ে আমরা দিলাম কে, এখানে কে কিন্তু রাখা যাবে না, এখানে পিটা আমরা সামনে নিয়ে গেলাম, তাহলে হয়ে গেল পিভি ইকাল টু KNT। আর আমরা জানি আদর্শ গ্যাসের সূত্রের এখানে যে ধ্রুবকটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় আর হচ্ছে মলার গ্যাস ধ্রুবক, যেটাতে এক একটাতে এক এক ধরনের মান থাকে। আমাদের 3টা পদ্ধতিতে আর এর মান বের করতে বলা হয়। পিভি ইকাল টু NRT। শুধু আদর্শ গ্যাসের জন্য এই সমীকরণ সঠিকভাবে প্রয়োগ করা যায় বলে এই সমীকরণকে আদর্শ গ্যাস অবস্থা সমীকরণ বলে। বিভিন্ন এককে আর এর মান নির্ণয়: চাপ, আয়তন ও তাপমাত্রা বিভিন্ন এককের উপর নির্ভর করে মলার গ্যাস ধ্রুবক আর এর মান বিভিন্ন এককে প্রকাশ করা যায়। লিটার অ্যাটমসফিয়ার এককে, লিটার অ্যাটমসফিয়ারের চাপকে ধরবো আমরা অ্যাটমে এবং আয়তনকে ধরবো লিটারে। আমরা জানি পি আদর্শ এনটিপিতে আদর্শ চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার এবং আয়তন হচ্ছে 22.4 লিটার 1 মোল গ্যাসের ক্ষেত্রে। এন এর মান 1 মোল এবং টি এর মান 273 কেলভিন। পিভি ইকুয়াল টু এনআরটি, এখানে আর ইকুয়াল টু লেখা যায় PV/NT, তাহলে আমরা যদি মান বসিয়ে দিই তাহলে মান চলে আসবে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ারের এককের মধ্যে আর এর মান। এবার আমরা দেখব সিজিএস এককে আর এর মান। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে বিভিন্ন এককে আর এর মান হিসাব করা। তো আমাদের যদি আদর্শ গ্যাস দিয়ে দেয় তাহলে এটা দেওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। সিজিএস পদ্ধতিতে আর একক আমরা কিভাবে নির্ণয় করব? এখানে আমরা চাপকে ধরবো ডাইন বর্গ সেমিতে, বা ডাইন বর্গ সেমিতে যদি আমরা ধরি তাহলে 1 অ্যাটমসফিয়ার মানে আমরা জানি সেন্টিমিটারে আসতেছে, যেহেতু 76 সেন্টিমিটার পারদচাপ, আর 76 সেন্টিমিটারের সাথে আমাদের ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার আনতে গেলে 13.6 এবং 981 দিয়ে গুণ দিয়ে দিতে হবে। এই দুইটা জিনিস মুখস্থ করে রাখবেন। এখন এই দুইটা যদি আমরা 3টা যদি গুণ দিয়ে দিই তাহলে এই মান আসে ডাইন পার সেন্টিমিটার। আর যেহেতু আয়তন আমাদের সেন্টিমিটার কি বানতে হবে, তাহলে আমাদের লিটারে যেটা আসছে 22.4, এটাকে 1000 দ্বারা গুণ দিতে হবে, তাহলে যেটা মান আসবে সেটা হচ্ছে সেন্টিমিটার কিউব। আর এন এর মান হচ্ছে 1, টি এর মান হচ্ছে 273, এইটুক দিলেই হবে 0.16, এটা এক্সট্রা, এটা আমাদের দেওয়া হয়। তো এখন যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে মান আসবে 8.31 × 10⁻7 আর্টস মোল পার কেলভিন। এসআই এককে আর এর মান। এ এককে গ্যাসের চাপকে প্যাসকেল এবং আয়তনকে ঘনমিটারে প্রকাশ করা হয়। এনডিপিতে তাহলে পি এর মান 1 অ্যাটমসফিয়ার, এটা আমরা যদি প্যাসকেলে লিখি তাহলে 1.01325 × 10⁵ প্যাসকেল। আর ভি এর মান দাঁড়াবে 22.4 লিটার, আর 1 লিটার সমান হচ্ছে 10⁻³ মিটার কিউব, তাই এটার সাথে আমরা গুণ দেবো 10⁻³ মিটার কিউব। আর এন এর মান 1 এবং টি এর মান হচ্ছে 273.16 ক্যালভিন। তো মানগুলো যদি বসিয়ে দিই তাহলে আমরা মান পাবো 8.316 জুল পার মোল পার ক্যালভিন। এখন এইটা হচ্ছে আমাদের ওই সংক্রান্ত একটি সমস্যা, গাণিতিক সমস্যা, এটা আপনারা একটু দেখে নেবেন। তো এরপরে আরেকটি প্রশ্ন এটার সাথে সংযুক্ত থাকতে পারে, যেহেতু আমাদের একটা প্যাকেজ আসবে 10 মার্কের অ্যান্সার করতে হবে, ঠিক আছে, কিন্তু একটা প্যাকেজ থাকবে, একটা প্রশ্নই যে 10 মার্ক এরকমটা হওয়ার সম্ভাবনা নাই। বাস্তব গ্যাসের অবস্থা সমীকরণে প্রতিপাদন করো অথবা ভ্যান ডার ওয়ালসের সমীকরণটি প্রতিপাদন করো। বাস্তব গ্যাস পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র মেনে না চলার কারণ হিসেবে বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস গ্যাসীয় গতিতত্ত্বে দুটি ত্রুটির কথা বলেন, একটা হচ্ছে আমাদের আয়তন সংক্রান্ত ত্রুটি, একটা হচ্ছে চাপ ত্রুটি। পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটি তিনি
মানে সংশোধন করেন। আয়তন সংক্রান্ত ত্রুটিতে আমরা কিন্তু গ্যাসের গতিতে ধরে নিয়েছি যে গ্যাসের অণুগুলোর কোনো আয়তন নাই, আয়তন হচ্ছে পাত্রের আয়তনের তুলনায় অতি নগণ্য, তাই এটাকে আয়তনকে বাতিল করা হয়েছে। এই স্বীকার্যটি বাস্তব গ্যাসের জন্য উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে প্রযোজ্য হলেও নিম্ন তাপমাত্রা আর উচ্চ চাপে খুব কাছাকাছি থাকায় এই অণুগুলো এখানে নিম্ন তাপমাত্রা ও উচ্চ চাপে অণুগুলো খুব কাছাকাছি থাকায় নগণ্য নয়। সুতরাং বাস্তব গ্যাসের জন্য আয়তন সংশোধন প্রয়োজন। 1 মোল বাস্তব গ্যাসের নিজস্ব আয়তন যদি বি আর পাত্রের আয়তন যদি ভি হয়, তাহলে গ্যাসের কার্যকারী আয়তন হবে ভি মাইনাস বি, আর এন মোল ও গ্যাসের কার্যকারী আয়তন হবে ভি মাইনাস এন বি। এটা হচ্ছে আমাদের আয়তন সংশোধন। এবার আমরা দেখি চাপ সংশোধন। গ্যাসের গতিতত্ত্বে বলা হয়েছে যে গ্যাসের অণুগুলো মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই। উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে এইটা সত্য হলেও নিম্ন তাপমাত্রা ও উচ্চ চাপে এটা একদমই সত্য নয়। ফলে যে শক্তি নিয়ে দেয়ালে আঘাত করতে পারত আকর্ষণ বল থাকার কারণে তা হ্রাস পায়, আর এই শক্তি হ্রাসের ফলে গ্যাসের চাপ প্রকৃত চাপের কিছুটা কম হয়। আর এটি হচ্ছে পি প্লাস আনত আকর্ষণ বল পিএ। এই পি এর মানটা আমাদের নির্ণয় করব। পি এটা হচ্ছে আমাদের ঘনত্বের বর্গের সমানুপাতিক এবং হচ্ছে আমাদের এখানে আবার ঘনত্ব আয়তনের ব্যস্ত আনুপাতিক, ডি সমানুপাতিক 1/ভি। তাহলে আমরা এখানে পি এ সমানুপাতিক ডি এর পরিবর্তে আমরা লিখতে পারি 1/ভি, আর এন সংখ্যক অণুর জন্য হবে আমাদের n/ভি হোল স্কোয়ার। তাহলে n স্কোয়ার বাই ভি, এখানে সমানুপাতিক উঠে দিয়ে আমাদের এখানে ধ্রুবক হিসেবে দেওয়া আছে এ। বাস্তব গ্যাসের সংশোধিত চাপ হবে পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। তাহলে আমরা পি এর জায়গায় লিখতে পারি পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, এবং ভি এর জায়গায় লিখতে পারি আমরা ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি। এটি হচ্ছে বাস্তব গ্যাসের অবস্থা সমীকরণ, যেটা কোনো গ্যাসই আদর্শ গ্যাসের মতো আচরণ করে না। এবং সর্বোচ্চ আমাদের লাইন এরকমটা হয়, এইরকম, তা অনেক কম তাপমাত্রায়, মানে প্রচুর পরিমাণে তাপ দিলে এরকম হয়। তাছাড়া প্রত্যেকটাই বাস্তব গ্যাসের মতো আচরণ করে। এই রেখাটা যদি এই সোজা যাইতো তাহলে আমরা বলতে পারতাম এটা আদর্শ গ্যাস। এরপর হচ্ছে আমাদের রাসায়নিক সাম্যাবস্থা টপিক। এই টপিকের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে একমুখী বিক্রিয়া বলতে কি বোঝো, এদের বৈশিষ্ট্য লিখে। একমুখী বিক্রিয়া বলতে যে বিক্রিয়াগুলো শুধু সামনের দিকে সংঘটিত হয় তাদেরকে একমুখী বিক্রিয়া বলে। আপনার সংজ্ঞাটা ভালোভাবে পড়ে নিন। হাইড্রোজেন এবং ক্লোরিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করে। এই একমুখী বিক্রিয়া শুধু উৎপাদের দিকে সংঘটিত হয়েছে। বৈশিষ্ট্য: বিক্রিয়ক পদার্থ সম্পূর্ণ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়। উৎপাদ পদার্থ পুনরায় বিক্রিয়কে রূপান্তরিত হয় না। মুক্ত শক্তির পরিবর্তন ঋণাত্মক হয়। উভমুখী বিক্রিয়া: যে বিক্রিয়া একই সাথে সামনে এবং পিছনে সংঘটিত তাকে উভমুখী বিক্রিয়া বলে। বিক্রিয়াটি সামনের দিকে ও পিছনের দিকে সংঘটিত হয়েছে, কাজে উভমুখী বিক্রিয়াটি উভমুখী। বৈশিষ্ট্য: উভমুখী বিক্রিয়া কখনো শেষ হয় না। মুক্ত শক্তির পরিবর্তন শূন্য। রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্যগুলো লিখো। এই রাসায়নিক সাম্যাবস্থার অত্যাবশ্যক 4টি বৈশিষ্ট্য আছে। রাসায়নিক স্থায়িত্ব: যে সকল শর্তে কোনো একটি বিক্রিয়া একবার সাম্যাবস্থায় উপনীত হয় ওই শর্তগুলো যদি অপরিবর্তিত রাখা যায় তাহলে চিরকালীন সাম্যাবস্থায় থাকবে। উভয় দিক থেকে সূক্ষ্মতা, চাপ, তাপমাত্রা, ঘনমাত্রা ইত্যাদি অপরিবর্তিত থাকলে উভয় দিক থেকেই সাম্যাবস্থা প্রতিষ্ঠিত করা যায়। বিক্রিয়া অসম্পূর্ণতা: জীবনও এটা কখনো শেষ হবে না, তাই এটা হচ্ছে অসম্পূর্ণ বিক্রিয়া। প্রভাবক ভূমিকাহীনতা: সাম্য বিক্রিয়ায় সাম্যাবস্থার উপরে প্রভাবকের কোনো ভূমিকা নেই। প্রভাবক শুধুমাত্র বিক্রিয়ার গতি হ্রাস বা বৃদ্ধি করতে পারে। অম্ল ক্ষার সম্পর্কিত, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অম্ল ক্ষার সম্পর্কিত আর্হেনিয়াসের মতবাদ কি? উদাহরণ সহ ব্যাখ্যা করো। আর্হেনিয়াসের সর্বপ্রথম 1887 খ্রিস্টাব্দে অ্যাসিড ক্ষারের গাঠনিক সংজ্ঞা প্রদান করেন। অম্ল বা অ্যাসিড: যেসব পদার্থ জলীয় দ্রবণে বিয়োজিত হাইড্রোজেন আয়ন প্রদান করতে পারে, অর্থাৎ H+ আয়ন প্রদান করতে পারে, তাকে অ্যাসিড বলা হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড পানির সাথে বিক্রিয়া করে H+ এবং ক্লোরিন মাইনাস উৎপন্ন করে। এখানে হচ্ছে এই যে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড H+ আয়ন প্রদান করতে পারছে, তাই এটি হচ্ছে আমাদের অ্যাসিড ক্ষারক। যেসব পদার্থ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন ও H- দান করতে পারে তারা ক্ষারক। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম প্লাস আর OH-। এখানে এই OH- হওয়ার কারণে এটা হলো আমাদের ক্ষারক। প্রোটনিক মতবাদ কি? উদাহরণ সহ ব্যাখ্যা করো। প্রোটনিক মতবাদ বলতে ব্রনস্টার লাউরি মতবাদকে বোঝানো হয়। এই মতবাদ অনুযায়ী অম্ল এবং অ্যাসিড যে সকল পদার্থ অন্য পদার্থকে প্রোটন দান করতে পারে তাদেরকে অ্যাসিড বলে, অর্থাৎ হাইড্রোজেন দান করা, এটাকে বলা হয় প্রোটন, হাইড্রোজেন প্লাসকে। এই বিক্রিয়ায় হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোটন দান করে ক্লোরিন মাইনাসে পরিণত হয়েছে। হাইড্রোক্লোরিক হলো অ্যাসিড ক্ষারক। যে সকল পদার্থ প্রোটন দাতা থেকে প্রোটন গ্রহণ করতে পারে তাদেরকে ক্ষারক বলে। এই যে পানির সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে হাইড্রোজেনিয়াম আয়ন অর্থাৎ H3O+ ক্লোরিন মাইনাস, এই বিক্রিয়ায় হাইড্রোজেন অর্থাৎ পানি প্রোটন গ্রহণ করে H3O+ গঠন করেছে, অর্থাৎ H3O+ হচ্ছে ক্ষারক। উদাহরণ
এখানে আমাদের উদাহরণগুলো দেওয়া আছে। কনজুগেট অম্ল ও কনজুগেট ক্ষারক বলতে কি বোঝায়? উদাহরণ সহ লেখা। কোনো অম্ল থেকে একটি প্রোটন অপসারণ করলে যে ক্ষারকের সৃষ্টি হয়, কোনো অম্ল থেকে একটি প্রোটন অপসারণ করলে যে ক্ষারকের সৃষ্টি হয় তাকে ওই অম্লের কনজুগেট ক্ষারক বলা হয়, মানে বিপরীত বা অনুবন্ধী বলা যায়। আর কোনো ক্ষারকের সাথে একটি প্রোটন সংযোগের ফলে যে অম্লের সৃষ্টি হয় তাকে ওই ক্ষারকের কনজুগেটেড অম্ল বলে। যেমন এখানে আমাদের সালফিউরিক অ্যাসিড থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, তো এটা হয়ে গেছে আমাদের বর্তমান, যেহেতু প্রোটন চলে গেছে তাহলে এটা আমরা বলতে পারি এটার অনুবন্ধী হচ্ছে ক্ষারক। আবার HNO3 এর অনুবন্ধী ক্ষারক হয়ে যাবে NO3-, অর্থাৎ এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে। অন্যদিকে পানি এর অনুবন্ধী অম্ল হচ্ছে H3O+। কেন? কারণ এখানে হাইড্রোজেন একটা যুক্ত হয়েছে, তাহলে এটা আমাদের ছিল ক্ষারক, কিন্তু এই যুক্ত হওয়ার ফলে হয়ে গেছে এখন অম্ল। আবার HCO3- এর অনুবন্ধী অম্ল হচ্ছে H2CO3। যে অম্ল যত বেশি শক্তিশালী তার অনুবন্ধী ক্ষারকও তত বেশি দুর্বল। আবার যে ক্ষারক যত বেশি শক্তিশালী তার অনুবন্ধী অম্ল হবে তত বেশি দুর্বল। উভধর্মী পদার্থ কাকে বলে? অথবা পানি, অ্যাসিড, ক্ষার উভয়ই হিসেবে আচরণ করে ব্যাখ্যা করে। যেসব পদার্থ অবস্থাভেদে প্রোটন দাতা ও প্রোটন গ্রহীতা রূপে ক্রিয়া করে তাদেরকে উভধর্মী পদার্থ বলে। পানি একটি উভধর্মী পদার্থ, কারণ এটি অ্যামোনিয়াকে প্রোটন দান করে অ্যাসিডের মতো এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড হতে প্রোটন গ্রহণ করে ক্ষারের মতো আচরণ করে। দুইটা বিক্রিয়া এখানে দেওয়া আছে। বিক্রিয়াগুলো 100% রাখবেন, কারণ মার্ক বেশি পাইতে গেলে বিক্রিয়ার বিকল্প নেই। এরপর আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই অধ্যায়ের ভর ক্রিয়ার সূত্র বিবৃত ব্যাখ্যা করো। ভর ক্রিয়ার সূত্র: নির্দিষ্ট তাপমাত্রায় কোনো মুহূর্তে রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ ওই মুহূর্তের সিস্টেমের উপস্থিত বিক্রিয়কের পদার্থের সক্রিয় ভরের সমানুপাতিক। অর্থাৎ ওইখানে যে বিক্রিয়কগুলোর যে ভর থাকবে সেই ভরগুলো যত বেশি হবে ভর ক্রিয়ার সূত্রের অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার গতিবেগও তত বেশি হবে। এটি হচ্ছে ভর ক্রিয়ার সূত্র। ব্যাখ্যা: ধরি একটি উভমুখী বিক্রিয়া A+B উভমুখী বিক্রিয়া D+E। রাসায়নিক সাম্যাবস্থায় ভর ক্রিয়ার সূত্র মতে সম্মুখবর্তী বিক্রিয়ার হার R1 সমানুপাতিক AB এবং R1 আমরা লিখতে পারি সমানুপাতিকের পরিবর্তে K1AB। পশ্চাৎমুখী বিক্রিয়ার হার হচ্ছে R2 সমানুপাতিক DE। এখানে R2 হচ্ছে K2DE। এখন A হচ্ছে A এর সক্রিয় ভর, B হচ্ছে B এর সক্রিয় ভর, K1 হচ্ছে সম্মুখবর্তী বিক্রিয়ার ধ্রুবক, আর C হচ্ছে C এর সক্রিয় ভর, D হচ্ছে D এর সক্রিয় ভর, K2 হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবক। অতএব সাম্যাবস্থায় সম্মুখবর্তী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার দুটি থাকে সমান। তাহলে আমরা লিখতে পারি K1AB K2CD, অর্থাৎ K1/K2 হচ্ছে আমাদের AB/CD। এখন আমরা এই K1 K2 কে বলতে পারি K, আর যেহেতু K1 ও K2 এরা দুইজনই ধ্রুবক, আর ধ্রুবকের ভাগফল কি হবে? ধ্রুবকই হবে। তাই K দ্বারা এই ধ্রুবককেও K দ্বারা প্রকাশ করা হয়। K ধ্রুবকটি সামাঙ্ক এবং ভরক্রিয়ার সূত্র ধ্রুবক বলা হয়। তাহলে K CD/AB, এইটাই হচ্ছে আমাদের সূত্র ভরক্রিয়ার। সাম্যধ্রুবক Kp এবং Kc এর ব্যাখ্যা করো। সাম্যধ্রুবক Kc: কোনো বিক্রিয়ার সাম্যাবস্থায় উপস্থিত পদার্থ সক্রিয় ভরকে মোলার ঘনমাত্রা দ্বারা প্রকাশ করলে যে সাম্যধ্রুবক পাওয়া যায় তাকে Kc বলে। একটি উভমুখী বিক্রিয়া বিবেচনা করা যাক যা নির্দিষ্ট তাপমাত্রায় সাম্যাবস্থায় রয়েছে। AA+BB মানে আমাদের উভমুখী CC+DD। এখন এই বিক্রিয়ার সাম্যধ্রুবক Kc হচ্ছে C⁻C হবে D⁻D, অর্থাৎ C দ্বারা বোঝাচ্ছে আমাদের এই Cটা কত মোল আছে, DD দ্বারা বোঝাচ্ছে ছোট হাতের অর্থাৎ স্মল লেটার D দ্বারা বোঝাচ্ছে এই Dটা কত মোল আছে সেইটার মান। তো এটা আমরা পাওয়ার রূপে দিয়ে দিব যত মোলগুলো আছে। ABCD হলো সাম্যাবস্থা উপাদানের গুলোর ঘনমাত্রা। সাম্যধ্রুবক Kp: গ্যাস মিশ্রণে মোলার ঘনমাত্রা উক্ত গ্যাসের আংশিক চাপের সমানুপাতিক। এটা চাপের উপরে ডিপেন্ড করে, তাই গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক এবং উৎপাদের সক্রিয় ভরকে তাদের আংশিক চাপের মাধ্যমে প্রকাশ করা হয়। এবার এই বিক্রিয়াটা একটু আমরা খেয়াল করি। AA/BB CC+DD। তো অতএব বিক্রিয়ার সমাঙ্ক ধ্রুবক Kp হচ্ছে PCC, অর্থাৎ C এর আংশিক চাপ কেমন সেটা, গুণন PDD/PAA+PBB। PAPB/PC/PD হলো সাম্যাবস্থায় উপাদানগুলোর আংশিক চাপ। সাম্যাবস্থায় লা-শাতেলের নীতিটিতে বলা হচ্ছে যে কোনো উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে যদি ওই অবস্থানের একটি নিয়ামক যেমন তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা পরিবর্তন করা হয় তবে সাম্যের অবস্থান ডানে অথবা বামে এমনভাবে পরিবর্তিত হবে যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। সাম্যাবস্থার উপর তাপমাত্রার প্রভাব, আর তাপমাত্রার শোষণ বা উদ্ভব হতে পারে এবং তাপ উৎপাদী
যে বিক্রিয়া তাপের উদ্ভব হয় তাকে তাপ উৎপাদী এবং যে বিক্রিয়া তাপের শোষণ হয় তাকে তাপহারী বিক্রিয়া বলে। তাপমাত্রা বৃদ্ধি, যদি আমরা তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে তাপমাত্রা বৃদ্ধির কারণে সেটা সামনে না গিয়ে পিছন দিকে অগ্রসর হবে, কারণ তাপ উৎপাদিত অলরেডি তাপ বেশি, ওইখানে যদি আমি আরও উল্টা তাপ দেই তাহলে সেটা সামনের দিকে না অগ্রসর হয়ে উল্টা পিছনের দিকে অগ্রসর হবে। পিছনের দিকে অগ্রসর হওয়ার কারণ কি, পিছনের দিকে যেহেতু সামনের দিকে তাপ উৎপাদিত তাহলে পিছনের দিকে হচ্ছে তাপ হারি, আর তাপ হারিতে তাপমাত্রা বৃদ্ধি করাটা ভালো, আর তাপ উৎপাদিত তাপ বৃদ্ধি করাটা একদম বোকামি। আবার তাপমাত্রা হ্রাসে তাপ উৎপাদিত তাপমাত্রা হ্রাস করতে হবে, আর তাপ হারিতে তাপমাত্রা বৃদ্ধি করতে হবে। তাপ হারিতে যদি আমরা তাপমাত্রা হ্রাস করি বিক্রিয়াটা সম্মুখ দিকে যাবে, আর তাপ উৎপাদিত যদি তাপমাত্রা হ্রাস করি তাহলে বিক্রিয়াটা সম্মুখ দিকে যাবে, আর হারিতে হ্রাস করলে পশ্চাৎ দিকে ধাবিত হবে। এগুলো একটু পড়ে নিন, রিডিং পড়লেই বুঝতে পারবেন, খুবই ইজি একটা বিষয়। বিক্রিয়া সাম্যাবস্থায় চাপের প্রভাব, যদি দুই পাশে মোলার সংখ্যা অর্থাৎ উৎপাদকের মধ্যে বিক্রিয়কের যে মোল সংখ্যা এবং উৎপাদের যে মোল সংখ্যা, দুইটা মোল সংখ্যা যদি সমান থাকে তাহলে সেখানে চাপের কোনো প্রভাব নাই। যেদিকে কম মোল সংখ্যা থাকবে, যেদিকে বেশি মোল সংখ্যা থাকবে, বেশি মোল সংখ্যার থেকে কম মোল সংখ্যার দিকে এই চাপ প্রয়োগ করলে বিক্রিয়াটা ধাবিত হবে, অর্থাৎ বেশি থেকে কমের দিকে ধাবিত হবে। এটাই এখানে বলা আছে চাপ বৃদ্ধির প্রভাব, চাপ হ্রাসের প্রভাব। বিক্রিয়া সাম্যাবস্থার উপর বিক্রিয়া এবং উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি, যদি আপনি সামনের ঘনমাত্রা বৃদ্ধি করেন তাহলে বিক্রিয়াটা পশ্চাৎ দিকে যাবে, অর্থাৎ এটা তো সম্মুখ দিকেই বলা হয়। যদি বিক্রিয়কে ঘনমাত্রা বৃদ্ধি করেন বিক্রিয়াটা সম্মুখ দিকে অগ্রসর হবে, আর যদি উৎপাদের দিকে বৃদ্ধি করেন তাহলে বিক্রিয়াটা পশ্চাৎ দিকে ধাবিত হবে, অথবা উৎপাদকে যদি বের করে নেন তাহলে সম্মুখ দিকে যাবে, আর যদি আমরা কমায় দিই, আমাদের বিক্রিয়ককে কমায় দিই তাহলে বিক্রিয়াটা পশ্চাৎ দিকে যাবে। এই হচ্ছে বিক্রিয়কের সংযোগের প্রভাব, উৎপাদের সংযোগের প্রভাব, বিক্রিয়কের অপসারণের প্রভাব এবং উৎপাদের অপসারণের প্রভাব। রিডিং পড়লেই সম্পূর্ণ একদম খুব ইজিলি বুঝে যাবেন। এবার বাফার দ্রবণ কি এবং শ্রেণী বিভাগ ক্রিয়া কৌশল বর্ণনা করো। বাফার দ্রবণ, যে দ্রবণের সাথে অল্প পরিমাণ অম্লভাব বা ক্ষার যোগ করলেও পিএইচের কোনো পরিবর্তন হবে না তাকে বাফার দ্রবণ বলে। বাফার দ্রবণ দুই ধরনের, অম্লীয় বাফার, মৃদু অ্যাসিড এবং ওই অ্যাসিডের তীব্র ক্ষারের লবণ যদি আমরা মিশ্রণ করি তাহলে অম্লীয় বাফার দ্রবণ তৈরি হয়। যেমন আমাদের এই যে ইথানোয়িক অ্যাসিড প্লাস সোডিয়াম ইথানয়েড, এই দুইটা যদি আমরা যোগ করি এটা কিন্তু আমাদের মৃদু অ্যাসিড, এবং মৃদু অ্যাসিডের সাথে তীব্র ক্ষার বলতে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল, এই সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে যুক্ত হয়েছে, তো এটা তীব্র ক্ষারের বিক্রিয়া হয়েছে। এখানে যদি আমরা এটা যুক্তও করি তাও তেমন একটা পিএইচের পরিবর্তন হবে না, এটাকে বলা হয় অম্লীয় বাফার। ক্ষারীয় বাফার হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা আমাদের একটা দুর্বল ক্ষার বা মৃদু ক্ষার, এটার সাথে শক্তিশালী অ্যাসিডের লবণ, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে ক্লোরিন আসছে এখানে, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে শক্তিশালী অ্যাসিড, তো এই অ্যামোনিয়াম ক্লোরাইডের যদি যুক্ত করি তাহলে আমরা ক্ষারের তেমন পিএইচের কোনো পরিবর্তন দেখব না, এটাকে বলা হয় মৃদু ক্ষার। বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, এই বাফার দ্রবণে অ্যামোনিয়াম ইথানোয়িক অ্যাসিড এবং সোডিয়াম ইথানয়েড এর অম্লীয় প্রকৃতির বাফার দ্রবণ থেকে নেওয়া হলো, আমরা যদি দুইটা বিয়োজন করি তাহলে এখানে হাইড্রোজেন প্লাস আর CH3COO মাইনাস উৎপন্ন হয়। আবার সোডিয়াম ইথানয়েডের মধ্যে CH3COO মাইনাস প্লাস হাইড্রোজেন আয়নিত লবণ, তাই সম্পূর্ণ বিয়োজিত। অল্প মাত্রায় অ্যাসিড সংযোগ করলেও আমাদের যদি সামান্য পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আমরা এখানে যুক্তও করে দেই, হাইড্রোজেন প্লাস এখানে এটার সাথে যুক্ত হয় আমাদের এই CH3COO উৎপন্ন করবে। অল্প মাত্রায় ক্ষার যদি সংযুক্ত করি তাহলে পানির সাথে OH যুক্ত করে আমাদের CH3COO, এটাকে আমরা বিশ্লেষণ করে পাই আমরা এটা। অর্থাৎ দেখা যায় যে বাফার দ্রবণের সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলেও বাফার দ্রবণ উৎপাদিত অন্তঃক্রিয়ার ফলে অপসারিত হয় এবং দ্রবণের পিএইচের মান অপরিবর্তিত রাখে। ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল ওই সেম আমাদের অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশলের মতোই, এটা আপনারা একটু দেখে নেবেন। এই হচ্ছে অম্ল মাত্রার অ্যাসিড সংযোগ, অল্প মাত্রার ক্ষার সংযোগ, এটি। এরপরে আমরা দেখব বাফার দ্রবণ পরিস্থিতিতে হ্যাসেলবাখ সমীকরণ ব্যাখ্যা করো, বা অম্লীয় বা ক্ষারীয় বাফার দ্রবণে পিএইচ গণনার সমীকরণ প্রতিপাদন। অম্লীয় দ্রবণে পিএইচ গণনার সমীকরণ, আমরা যদি এই বিক্রিয়াটা একটু খেয়াল করি তাহলে আমাদের এখানে হাইড্রোজেন এখানে পানির কাছে চলে গেছে, এর সামাঙ্ক ধ্রুবক কে এর মান নির্ণয় করতে গেলে আমাদের এই উৎপাদের যে আমাদের দুইটা উৎপাদক আছে এগুলো লিখতে হবে আমাদের উপরে, আর এখানে বিক্রিয়ক যেটা আছে সেটা লিখতে হবে আমাদের নিচে, এর ঘনমাত্রাগুলো নিচে লিখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে এখান থেকে আমরা H3O+ এর মানটা বের করব। কেন? কারণ পিএইচ গণনায় H+ অম্লীয় দ্রবণে পিএইচ গণনা হবে H+ দিয়ে, H+ তো ডাইরেক্ট হয় না, সেই জন্য H3O+ এর মানটা আমরা বের করলেই আমরা পেয়ে যাব অম্লীয় দ্রবণে পিএইচ গণনা।
ওকে, এইভাবে আমরা তাহলে এইখানে এটা হচ্ছে অম্ল আর এটা হচ্ছে আমাদের কি একটা লবণ, এই যে সোডিয়াম লবণ আমরা নিতে পারি এই ক্ষেত্রে। তাহলে লগ দিয়ে যদি আমরা দুই দিকেই দেই তাহলে লগ এবং লগ এখানে হচ্ছে আমাদের অম্ল প্লাস বাই হচ্ছে আমাদের লবণ। এইটা কিন্তু আমাদের কে এ ছিল, এখানে কে এ গুণ অম্ল বাই লবণ। এখন যদি আমরা উভয় পক্ষে মাইনাস করে দিই, মাইনাস পিএইচ ইকুয়াল টু মাইনাস পি কে এ মাইনাস লগ লবণ বাই অম্ল। এটা মূলত অম্ল বাই লবণ, পরবর্তীতে প্লাস হয়ে লবণ বাই অম্ল হয়ে যায়। তা পিএইচ ইকুয়াল টু হচ্ছে পি কে এ প্লাস লগ লবণ বাই অম্ল। মানে এই অম্ল বাই লবণটাকে যদি আমরা উল্টে দিই তাহলে প্লাসটা হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে প্লাস। এই সমীকরণকে হ্যান্ডারসন হ্যাসেলবাগ সমীকরণ বলে। এই সমীকরণের সাহায্যে যে কোনো অম্লীয় বাফার দ্রবণে পিএইচ গণনা করা যায়। অনুরূপভাবে ক্ষারীয় বাফার দ্রবণে পিএইচ গণনা আমাদের সেম প্রসেস, আপনারা একটি স্ক্রিনশট করে এটা পরে দেখে নিতে পারেন। এই সমীকরণের সাহায্যে ক্ষারীয় বাফার দ্রবণে পিএইচ গণনা করা যায়। এখানে একটা বিষয় বলে রাখি, পিওএইচ ইকুয়াল টু লেখা যায় 14 মানে 14 মাইনাস পিএইচ, কারণ পিওএইচ আর পিএইচ দুইটা মিলে হচ্ছে 14। তাহলে 14 থেকে যদি আমরা পিএইচ বাদ দিই তাহলে পাবো আমরা পিওএইচ, এই জন্য এটা এখানে 14 মাইনাস পিএইচ লেখা আছে। এরপরে চলে যাব আমরা তড়িৎ রাসায়নিক কোষ, ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী বা ও তড়িৎ বিশ্লেষক পরিবাহীর মধ্যে পার্থক্য। এটা আপনারা রিডিং পড়লেই বুঝতে পারবেন, এটা খুব গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। গ্যালভানিক কোষের সাধারণ গঠন ও কার্যপ্রণালী লেখা আছে এখানে। আর এটা যদি আপনারা দেখেন তাহলে যদি ক্লাস 9 বা 10-এর যে একদম পুরাতন বই, যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের বইয়ের মধ্যে গ্যালভানিক কোষের সাধারণ গঠন ও কার্যপ্রণালী সুন্দর লেখা আছে। ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণে প্রথম সূত্র ব্যাখ্যা। 1833 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ফ্যারাডে প্রবাহীর তড়িৎ চার্জের পরিমাণের সঙ্গে অ্যানোড বা ক্যাথোডে সঞ্চিত পদার্থের পরিমাণের একটি সম্পর্ক স্থাপন করেন। তিনি বলেন তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎ দ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ তড়িৎ দ্বারে সঞ্চিত দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুৎ প্রবাহের সমানুপাতিক। যত বেশি বিদ্যুৎ প্রবাহ হবে তত বেশি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে। কোনো পদার্থের তড়িৎ বিশ্লেষণের সময় যদি 1 অ্যাম্পিয়ার মাত্রায় বিদ্যুৎ প্রবাহ টি সেকেন্ডের সময় তড়িৎ কোষে প্রবাহিত হয় তবে এ সময় কিউ উলম্ব, এটা কুলম্ব হবে। কুলম্ব পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে ডাব্লিউজি ভরের একটি পদার্থ তড়িৎ দ্বারে সঞ্চিত বা দ্রবীভূত হবে। তাই ফ্যারাডের প্রথম সূত্র অনুসারে ডাব্লিউ সমানুপাতিক হচ্ছে কিউ, আর এই সমানুপাতিক উঠে দিয়ে আমরা দিলাম জেড কিউ, কিউ ইকুয়াল টু আবার আইটি, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে জেড আইটি। ফ্যারাডের সূত্রের প্রযোজ্যতা ও সীমাবদ্ধতা লিখ। প্রযোজ্যতা হচ্ছে ফ্যারাডের সূত্র তড়িৎ বিশ্লেষক ও দ্রবণে গলিত তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। ফ্যারাডের সূত্রের উপর চাপ ও দ্রবণের ঘনমাত্রার বিশেষ কোনো প্রভাব নেই, তবে তাপের প্রভাব আছে। উত্তপ্ত অবস্থায় তড়িৎ বিশ্লেষণ পরিবহন সহজ হয়। সীমাবদ্ধতা ফ্যারাডের সূত্র কেবলমাত্র তড়িৎ প্রবাহীর বেলায় প্রযোজ্য, ইলেকট্রনিক প্রবাহীর বেলায় প্রযোজ্য নয়। ইলেকট্রনিক প্রবাহীর বেলায় হচ্ছে আমাদের ফ্যারাডে, আমি তো ভুলেই গেলাম, আরেকজন আছে ইলেকট্রনিক প্রবাহীর বেলায়, তার সূত্রটা প্রযোজ্য হয়। আচ্ছা, যাই হোক, যেসব ক্ষেত্রে শতভাগ তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে তড়িৎ প্রবাহী হয় শুধুমাত্র সেসব ক্ষেত্রে ফ্যারাডের সূত্র শতভাগ প্রযোজ্য হয়ে থাকবে। জারণ বিজারণ ঘটলে ফ্যারাডের সূত্র গণনার ক্ষেত্রে ত্রুটি হবে। অর্ধকোষ কি এবং একটি অর্ধকোষ বিক্রিয়া লিখ। অর্ধকোষ হতে দুটি তড়িৎ দ্বারে তড়িৎ বিশ্লেষণের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কোষ গঠিত হয়। এই ধরনের কোষের একটি তড়িৎদ্বার ও তড়িৎ বিশ্লেষণের যুগলকে অর্ধকোষ বলে এবং প্রত্যেকটি অর্ধকোষের সংগঠিত বিক্রিয়াকে অর্ধকোষ বিক্রিয়া বলে। অর্ধকোষ বিক্রিয়া বলে। ধাতু ও ধাতব আয়ন অর্ধকোষ বিক্রিয়া, এখানে জ্যাটান অর্থাৎ জিঙ্ক 2+ কপার 2+ এবং সিলভার প্লাস ইত্যাদি। জিঙ্ক প্লাস অর্ধ বিক্রিয়া হচ্ছে আমাদের জারণ ঘটে। আবার যেহেতু ইলেকট্রন ত্যাগ হলে প্রত্যেক ক্ষেত্রে আমাদের কি ঘটবে? জারণ ঘটবে। হাইড্রোজেন ফুয়েল সেল গঠন ও এবং বিক্রিয়া বর্ণনা করো। এটা খুব ইন্টারেস্টিং একটা গঠন এবং বিক্রিয়া, যেখান থেকে আমরা অনবরত জ্বালানি পেতে থাকি। চাঁদে অবতরণকারী অ্যাপোলো নভোযান বিদ্যুৎ উৎস রূপে হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল সর্বপ্রথম ব্যবহার করেন। এই হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেলকে আবার কিন্তু বেকন সেলও বলা হয়ে থাকে। ফুয়েল সেলের সূক্ষ্ম ছিদ্রের গ্রাফাইট ইলেকট্রোড দুটিকে এনআই মানে নিকেল, প্লাটিনাম, সিলভার ধাতুর গুড়া প্রভাবক রূপে আবদ্ধ থাকে। পৃথক দুটি ইলেকট্রোড কম্পার্টমেন্টের মধ্যে একটি হাইড্রোজেন গ্যাস এবং অপরটিতে ঢুকানো হয় অক্সিজেন গ্যাস চালনা করা হয়। এটার ছবিটা এখানে নাই, তো যাই হোক আপনারা একটা কাজ করবেন, এই গুগলে সার্চ করবেন হাইড্রোজেন ফুয়েল সেলের গঠন ও বিক্রিয়া, এখানে পিকচারের মধ্যে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন এখানে।
জাস্ট এইভাবে যদি আমরা একটু দেখি, হাইড্রোজেন ফুয়েল সেল, দেখা যাক আসে কি না ছবি। এখানে তো অনেক চ্যাপ্টার দিয়ে দিয়েছে, চেম্বার। এটা আমরা একটু দেখি, হয়তোবা আমাদের এটা দেখা যাচ্ছে না। এই যে এইখানে যদি আমরা একটু দেখি যে এটা হচ্ছে আমাদের, বড় করলে সাইডে চলে যাচ্ছে, সমস্যা তো এই জায়গায়। এখানে হয়তোবা দেখা যাচ্ছে এইখানে হাইড্রোজেন প্রবেশ করে এদিক দিয়ে, এবং এদিক দিয়ে প্রবেশ করে অক্সিজেন, আর আরেকটা দিয়ে ওয়াটার আউট হয়, কারণ হাইড্রোজেন অক্সিজেন মিলে ওয়াটার তৈরি করে। আবার এদিক থেকে ইলেকট্রনগুলো এই দিকে প্রবাহিত হয়ে এই দিক দিয়ে ঢুকে অক্সিজেনের সেলে। তো আর এইখানে আমরা একটা এক্সট্রা বিদ্যুৎ পাই, এটা হচ্ছে ফুয়েল সেল। আর এইটা গেলো আমাদের অ্যানোড, এটা গেলো আমাদের ক্যাথোড। এটা গ্রাফাইট দণ্ড, আর গ্রাফাইট দণ্ডের মধ্যে নিকেল, প্লাটিনাম আর সিলভার নামে অসংখ্য আমাদের প্রভাবক থাকে ভিতরে ঢুকানো। এটা চেম্বার যদি আরও ভালো করে দেখা যায়, যে চেম্বারগুলো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে এবং কি প্র্যাকটিক্যালও দেখানো যাবে। এবং এইটা হচ্ছে আপনারা পরীক্ষাতে ইউজ করবেন এই জিনিসটা। না, হাইড্রোজেন ঢুকবে, এই দিকে অক্সিজেন ঢুকবে, আর এই দিক দিয়ে আমাদের পানি বের হবে, এই দিক দিয়ে আমাদের পানি বের হবে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের হাইড্রোজেন অক্সিজেন ইলেকট্রোড। আশা করি বিষয়টা বুঝতে পারছেন অনেকটাই। আমরা আসল জায়গায় চলে যাই। এই ছবিটা আমাদের দেওয়া দরকার। অ্যানোডে হাইড্রোজেন কি করবে, 4টা ইলেকট্রন উৎপন্ন করবে, এবং এই অক্সিজেন এই 4টা ইলেকট্রন গ্রহণ করে OH মাইনাস তৈরি করবে। সামগ্রিক কোষ বিক্রিয়াটা হচ্ছে এরকম। এরপর চলে যাই তাপ রসায়নে। বিভিন্ন প্রকার তাপীয় বা এনথালপি পরিবর্তন ব্যাখ্যা করার কথা বলা হচ্ছে এখানে। যেসব পদার্থ তাপের শোষণ ঘটে অথবা উদ্ভব ঘটে, সেসব ক্ষেত্রে তাপের পরিবর্তন ঘটে। তাছাড়া পরিবর্তন সম্ভব নয় বিক্রিয়ার তাপ। যে বিক্রিয়ার সমতাযুক্ত সমীকরণ হতে বিক্রিয়ক সমূহের সংখ্যানুপাতিক মোল পরিমাণ সম্পূর্ণরূপে বিক্রিয়ার ফলে উৎপন্ন অথবা শোষিত তাপের পরিমাণকে বিক্রিয়ার তাপ বলে। যেহেতু প্রায় সব বিক্রিয়ার স্থির চাপে ঘটে, তাই বিক্রিয়ার তাপ পরিবর্তন বিক্রিয়া তাপের সমান। অর্থাৎ এখানে 184 কিলো জুল তাপ আছে। কেটা বড় হাতে দিবেন, যেটা বড় হাতে দিবেন। এখানে H2 প্লাস Cl2, এখানে 2Cl, অর্থাৎ আমাদের হাইড্রোজেন এবং ক্লোরিন যুক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করছে। এখানে তাপ উৎপন্ন হয়েছে 184। আমরা জানি ড্যালাইজের মানে ঋণাত্মক হলে এটাকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া। এই বিক্রিয়ার তাপ ড্যালাইজ উৎপাদের গঠন তাপ বিয়োগ বিক্রিয়কের গঠন তাপ। দহন তাপ, স্থির তাপমাত্রা 1 মোল পরিমাণ পদার্থকে যদি আমরা অক্সিজেনের উপস্থিতিতে পুরাই, তাহলে যে তাপ উৎপন্ন হয় তাকে দহন তাপ বলে। প্রমাণ অবস্থায় অর্থাৎ 2 অ্যাটমসফিয়ার চাপে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংঘটিত এরূপ জারণ বিজারণ বিক্রিয়ার তাপ উদ্ভবকে প্রমাণ দহন তাপ বলে। যেমন কার্বনের প্রমাণ দহন তাপ হচ্ছে -393.5 কিলো জুল পার মোল, এবং CH4 অর্থাৎ আমাদের মিথেনের দহন তাপ হচ্ছে -890.3 কিলো জুল পার মোল। এখানে আমাদের দহন তাপগুলো দেওয়া আছে। হেসের সূত্র বিবৃতি এবং ব্যাখ্যা করো। হেসের সূত্রের বিবৃতি, যদি প্রারম্ভিক ও শেষ অবস্থা সর্বদা একই হয়, তবে কোনো রাসায়নিক বিক্রিয়া এক বা একাধিক ধাপে সংঘটিত হোক না কেন, প্রতি ক্ষেত্রে বিক্রিয়ার এনথালপি বা বিক্রিয়ার তাপ সমান হবে। যেমন এটা যদি আমরা একটা বিক্রিয়াকে ধরে নেই A থেকে C তে তৈরি হয়, তাহলে এটা 2টা ধাপ। যেমন একটা হচ্ছে আমাদের A থেকে C তে সরাসরি গেছে, এই ক্ষেত্রে আমাদের ড্যালাইজের মান হয়েছে। আবার A থেকে B তে যাওয়ার পরে B থেকে আবার C তে গেছে, এই ক্ষেত্রে আমাদের A থেকে B তে যখন গেছে তখন তাপমাত্রা পরিবর্তন ড্যালাইজ 1, এবং তৃতীয় পদ অর্থাৎ B থেকে C তে যখন গেছে তখন ড্যালাইজের মান ড্যালাইজ 2। সুতরাং দ্বিতীয় ধাপে মোট তাপ পরিবর্তন বা এনথালপির পরিবর্তন হবে ড্যালাইজ ড্যাশ ইকুয়াল টু ড্যালাইজ 1 প্লাস ড্যালাইজ 2। অতএব হেসের সূত্র অনুসারে প্রথম পথের এনথালপির পরিবর্তন ইকুয়াল টু দ্বিতীয় পথের এনথালপির পরিবর্তন, অর্থাৎ ড্যালাইজ ইকুয়াল টু ড্যালাইজ ড্যাশ। এই দুইটা রাসায়নিক গণনা। এখানে ছোট্ট কিছু প্রশ্ন একটাই দেওয়া আছে। মোলার দ্রবণ কি, ডেসিমোলার, সেন্টিমোলার, সেমিমোলার, সেন্টিমোলার দ্রবণ বলতে কি বুঝো। এবং এইখানে কিছু গাণিতিক সমস্যা আছে যেগুলো আপনাকে এক্সট্রাভাবে দেখে নিতে হবে আলাদাভাবে, কিভাবে মোলারিটি বের করা হয়, কিভাবে কত পার্সেন্টে মোল দেওয়া হয়। সময়ের অভাবে আমরা সেগুলো এখানে অ্যাড করতে পারি নাই। মোলার দ্রবণ কাকে বলে, নির্দিষ্ট তাপমাত্রা 1 লিটার দ্রবণে, মানে দ্রবণটা হচ্ছে 1 লিটার, সেখানে যদি যে জিনিসের দ্রবণ তৈরি করছেন সেটি যদি 1 মোল হয়, তাহলে তাকে ওই তাপমাত্রায় মোলার দ্রবণ বলে। আর 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রব্য থাকে তাকে বলা হয় 1 m বা 1 মোলার, বা এটাকে বলা হয় মোলারিটি।
আর 1 লিটার দ্রবণে যদি 0.5 মোল দ্রব্য দ্রবীভূত হয় অর্থাৎ আমাদের হাফ মোল হলে সেমিমোলার বলা হয়। আর যদি 10 ভাগের 1 ভাগ মোল দ্রব্য দ্রবীভূত হয় তাকে বলা হয় ডেসিমোলার। আর যদি 100 ভাগের 1 ভাগ মোল দ্রব্য দ্রবীভূত হয় তাকে বলা হয় সেন্টিমোলার দ্রবণ। তো এই ছিল সম্পূর্ণ ভিডিওটি। আর এবং আশা করি এখান থেকে আপনাদের পরীক্ষাতে মোটামুটি কমন পড়বে, হতাশ হওয়ার কিছু নেই। আমরা আজকে আলোচনা করলাম পদার্থের ধর্ম, রাসায়নিক সাম্যাবস্থা, তড়িৎ রাসায়নিক কোষ, তাপ রসায়ন এবং রাসায়নিক গণনা। তো আমাদের আরও 4টা অধ্যায় বাকি আছে, যেগুলো আমাদের আর দেওয়া পসিবল না যেহেতু সময় নেই। তো আশা করি যারা পরবর্তীতে প্রিপারেশন নেবেন তাদের জন্য আমরা ওই ভিডিওগুলো ছোট ছোট আকারে এবং কি অনেক ডিটেলসে আলোচনা করে সেগুলো আমরা দিয়ে দিব এবং পরবর্তীর প্রিপারেশন আরও আপনাদের ভালো হোক। এবারই হয়ে যাওয়ার কথা, হয়ে গেলে তো ভালোই, নাহলে আর পরবর্তীতে যারা আপনারা কলেজে প্রিপারেশন নেবেন কলেজের জন্য আমরা ফিজিক্স এবং কেমিস্ট্রি দুইটাই আমরা সমাধান দিয়ে দিব। আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।